সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা উপবৃত্তির সাথে জড়িত সে সকল শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীর জ্ঞাতার্থে আজকের এই ভিডিওটি। আমরা চিঠি পেয়েছি যে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ কলেজ পর্যায়ের উপবৃত্তির ফর্ম পূরণ করতে হবে। তো এর আগে আমি একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, সেখানে অনেকেই বিভিন্ন সমস্যার কথা বলেছেন, যেখানে যে সকল বিষয়গুলো নিয়ে তারা অপরিষ্কার বা ক্লিয়ার ধারণা পাচ্ছেন না, সেখানে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে এই বিষয়গুলো সম্পর্কে জানানোর জন্য। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, অর্থাৎ কিছু জরুরি বিষয়গুলো নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি ফর্মটা নিয়েছি, মূলত এটা হচ্ছে উপবৃত্তির জন্য ফর্ম পূরণ করে যেটা কলেজে জমা দিতে হয়। আর এই ফর্ম পূরণের আলোকেই মূলত অনলাইনে তথ্যগুলো সাবমিট করতে হয় এবং এই ফর্ম পূরণের তথ্যের উপর ভিত্তি করে মূলত উপবৃত্তিটা সিলেকশান হয়, কারণ এখানে অনেকগুলো সিলেকশান ক্রাইটেরিয়া আছে। সেই সিলেকশান ক্রাইটেরিয়ার ভিত্তিতেই কিন্তু একটা ছেলের উপবৃত্তি পাবে কি পাবে না তার ভিত্তি কিন্তু এখান থেকে নির্ভর করে। তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টা আছে, সেখানে আমরা প্রথমত যে বিষয়গুলো, বিশেষ করে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, পিতার এনআইডি, মাতার এনআইডি, এগুলো সম্পর্কে কোনো সেরকম কোনো দ্বিমত কারো নাই বা সেগুলো সম্পর্কে জানানোরও কিছু নাই। আমাদের বেশি যে ক্ষেত্রে সমস্যা হয় সেটা হচ্ছে মূলত আমাদের হিসাব নম্বরের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যখন শেষ পাতাতে যাব, শেষের পাতাতে এখানে পেমেন্টের তথ্য, এই পেমেন্টের তথ্য প্রদান করতে গিয়েই অনেকেই হিমশিম খেয়ে যান বা অনেকেই সমস্যার মধ্যে পড়েন যে এখানে কেমন তথ্য দিতে হবে বা কোন ধরনের তথ্য দিতে হবে। তো সেই বিষয়টি আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনারা সম্পূর্ণ তথ্য পূরণ করার পর, বিশেষ করে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা আছে, সেটা দেওয়ার পরে, স্থায়ী ঠিকানা বলতে যেখানে শিক্ষার্থীদের আসল বাড়ি বা জন্মস্থান, সেই ঠিকানাটাই হচ্ছে স্থায়ী ঠিকানা। শিক্ষা সংক্রান্ত তথ্যতে পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, মূলত এসএসসি, যেটা আগে দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থীর, এই সব তথ্যগুলো এখানে দিবেন। বর্তমান শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে বর্তমান যে শ্রেণীতে ভর্তি হয়েছে সেটা দিতে হবে। আর অভিভাবকের তথ্য, এই তথ্যটি মূলত খুবই গুরুত্বপূর্ণ। আসলে এখানে অভিভাবকের তথ্য হিসেবে কার তথ্য দিব? আমরা জানি যে আমাদের পিতা মাতার অবর্তমানে যারা থাকে তারা হচ্ছে আমাদের অভিভাবক, সেই হিসেবে তথ্যগুলো আমরা এন্ট্রি করি। কিন্তু এখানে যদি আমরা অভিভাবকের তথ্যে যার নামে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করা আছে বা আমাদের মোবাইলের নগদ অ্যাকাউন্ট করা আছে, তার তথ্য কিন্তু আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখছি যে অভিভাবকের তথ্যে সম্পর্ক প্রথমে দেওয়া আছে, পিতা মাতা বা অন্যান্য। এখানে সম্পর্কটা আগে লিখতে হবে, তারপরে জন্ম সনদ নম্বর যদি থাকে সেটা দিতে হবে, অথবা অভিভাবকের এনআইডি 10 অথবা 17 ডিজিটের সংখ্যা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করতে হবে, এনআইডি নম্বরটা। জন্ম তারিখ লিখে দিতে হবে, নাম বাংলায়, নাম ইংরেজিতে, পেশা তার দিতে হবে, মোবাইল নাম্বার এবং ইমেল যদি থাকে। তবে যদি ইমেলটা না থাকে তাতেও কোনো সমস্যা নাই, তবে অবশ্যই বিশেষ করে এনআইডি নম্বর, নাম এবং মোবাইল নাম্বারটা এটা দিতে হবে। তারপরে অভিভাবকের স্থায়ী ঠিকানা, সেখানে বিভাগ, জেলা, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, পোস্ট কোড, ঠিকানা, এগুলো দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য এখানে টিক দিতে হবে। মূলত এগুলোই হচ্ছে আমাদের উপবৃত্তি পাওয়ার সিলেকশান ক্রাইটেরিয়া। তো এই সিলেকশান ক্রাইটেরিয়াগুলো আপনার যেরকম যোগ্যতা আছে বা যেরকম তথ্য আছে ঠিক সেরকম তথ্য প্রদান করবেন। প্রদান করে মূলত আপনার লাস্টের সংখ্যাতে আসবেন বা শেষের যে পেমেন্টের তথ্য, এই পেমেন্টের তথ্যর ক্ষেত্রে অনেকের দেখা যায় যে অনলাইনে তথ্য সাবমিট হয় না বা অনলাইনে তথ্য নেয় না বিভিন্ন কারণে। সেই কারণগুলো হচ্ছে মূলত যে এখানে অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীর নাম এখানে দিয়ে দেওয়া হয়, কিন্তু আসলে শিক্ষার্থীর নাম কখন দেওয়া যাবে? যদি শিক্ষার্থীর নামে নগদ অ্যাকাউন্ট খোলা থাকে অথবা শিক্ষার্থীর নামে যদি এনআইডি কার্ড দিয়ে
সিম তোলা থাকে, অর্থাৎ মোবাইল নাম্বারটা তোলা থাকে, তাহলে অবশ্যই এখানে শিক্ষার্থীর নাম দিতে হবে। কারণ এখানে যে বিষয়টা বেশি গুরুত্ব বহন করে সেটা হচ্ছে মূলত যে মোবাইল নাম্বার দিয়ে সিম কেনা হবে বা মোবাইল নাম্বার কেনা হবে, সেই এনআইডি কার্ড দিয়েই কিন্তু নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। এটা হচ্ছে প্রথম এবং এটাই হচ্ছে অ্যাকুরেট তথ্য। তো এখানে অনেক সময় দেখা যায় যে মোবাইলের যে নাম্বারটাতে নগদ খোলা আছে সেই নগদ নাম্বারটা অন্য কারো এনআইডি দিয়ে তোলা আছে এবং নগদ অ্যাকাউন্টটি আরেকজনের এনআইডি দিয়ে খোলা আছে। সেক্ষেত্রে হয় কি যে হিসাব নম্বরটা আর সঠিক তথ্য পাওয়া যায় না, যার কারণে তখন অনলাইনে এই তথ্য সাবমিট করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখানে আমরা দেখতে পাই যে যদি আপনি আপনার যে এনআইডি কার্ড দিয়ে মোবাইল নাম্বারে যে নগদ খুলেছেন সেই নাম্বারটা তোলা থাকতে হবে, পাশাপাশি আপনার নগদ অ্যাকাউন্টটা সেই একই আইডি বা একই এনআইডি দিয়ে খুলতে হবে, তাহলে এক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আর যদি শিক্ষার্থীর নামে এনআইডি না হয়ে থাকে সেক্ষেত্রে অভিভাবক হিসেবে যে থাকবেন, পিতা অথবা মাতা অথবা ভাই বা বোন বা যে কেউ যদি থাকেন, অথবা যার নামে কোনো অ্যাকাউন্ট করা নাই নগদ, তার নামটা এখানে আপনারা দিবেন। যদি আবার একই এনআইডি দিয়ে একাধিক নগদ থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে। কাজেই যদি নানিও থাকে বা বয়স্ক লোকও থাকে, তাদের এনআইডি কার্ড দিয়ে সিম কার্ড কিনে তারপরে সেটাতে নগদ খুলে সেই তথ্যটা এখানে ইনপুট করবেন। আর অভিভাবক হিসেবে অভিভাবকের তথ্যের জায়গাতে ওই ব্যক্তিটার নাম সেখানে ইনক্লুড করে দিবেন বা তথ্যটা সেখানে দিবেন, তাহলে কিন্তু আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। পাশাপাশি যদি নগদ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা না থাকে, অর্থাৎ সেখানে যদি টাকা আপনি লেনদেন করে না থাকেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা তৈরি করবে। কাজেই নগদ অ্যাকাউন্ট নতুন করার পরে সেটাতে বেশ কয়েকবার অন্তত টাকা লেনদেন করবেন যাতে আপনার নগদ অ্যাকাউন্টটি সচল থাকে, তাহলে সেটা অনলাইনে মূলত পাওয়া যাবে। তো এই সব তথ্যগুলো যদি আপনি সব ঠিকঠাক দিয়ে তথ্য পূরণ করেন তাহলে আপনার উপবৃত্তির পূরণে অন্তত কোনো সমস্যা হবে না। আর সিলেকশান ক্রাইটেরিয়া যদি আপনার সব ঠিক থাকে, সেখান থেকে যদি বেশি স্কোর পেয়ে যান তাহলে অবশ্যই আপনার উপবৃত্তিটা হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি। মূলত যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত যার এনআইডি কার্ড দিয়ে আপনি সিম কার্ড কিনবেন তার এনআইডি কার্ড দিয়েই মূলত নগদ অ্যাকাউন্ট খুলবেন, পাশাপাশি সেই এনআইডি কার্ড দিয়ে যেন আবার অন্য কোনো নগদ অ্যাকাউন্ট না থাকে। যদি একাধিক নগদ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করবে। কাজেই এই দুইটা বিষয়গুলো খেয়াল করে আপনি আপনার তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন, দেখবেন যে আপনার তথ্য অবশ্যই সাবমিট হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।